আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারের থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন অভিজিৎ রায় রচিত পোড়ো হাওরের বৃত্তান্ত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে পোড়ো হাওরের বৃত্তান্ত। শহরের পিচ ঢালা জনঅরণ্যের পথ ছেড়ে পুজোর ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার মধ্যে যে ঠিক কতটা আনন্দ লুকিয়ে থাকে তা বোধহয় আমার বন্ধু অরিজিৎকে কোনোদিনও বোঝাতে পারবো না। ওর জন্ম, বেড়ে ওঠা সবই কলকাতার বুকে। ওর কাছে ছুটি মানে হয় পাহাড়, জঙ্গলে ট্রেকিং, আর নয়তো সমুদ্রের ধারে কোনো রিসর্টে আরাম করা। কিন্তু আমার কাছে ছুটি মানেই সোনাঝুরি গ্রাম, আমার মায়ের গ্রাম, যেখানে ইছামতি নদী বাঁক নিয়েছে সাপের মতো, যেখানে বাতাসে এখনো ভিজে মাটির গন্ধ আর ধান ক্ষেতের সবুজ মিলেমিশে একাকার হয়ে থাকে। সেবার পুজোয় আমি প্রায় জোর করেই অরিজিৎকে ধরে নিয়ে গিয়েছিলাম। যুক্তি ছিল, আরে চল না, এবার অন্যরকম ছুটি কাটাবি, দেখবি শহরের কোলাহলের বাইরেও একটা জীবন আছে। অরিজিৎ ঘোরতর বাস্তববাদী। ভূত, প্রেত, অলৌকিক এসব তার কাছে হয় দুর্বল মনের কল্পনা, আর নয়তো নিছকই গাঁজাখুরি গল্প। সে রাজি হয়েছিল শুধু আমার অনুরোধে, আর এই শর্তে যে দিন 7 বেশি সে কিছুতেই থাকবে না। প্রথম 3-4 দিন বেশ কাটল। সকালে নদীর ধারে হাঁটতে যাওয়া, দুপুরে পুকুরে দাবাদাবি করে স্নান, বিকেলে মামার সাথে গ্রামের হাট ঘুরে বেড়ানো। অরিজিৎ প্রথম দিকে বেশ উপভোগ করছিল। গ্রামের দূষণমুক্ত বাতাস, টাটকা শাকসবজি, পুকুরে জ্যান্ত মাছ, এইসব তার নাগরিক জীবনে বিরল। কিন্তু পঞ্চম দিন থেকেই তার ধৈর্যচ্যুতি ঘটতে শুরু করল। সে নদীর ধারে বসে উদাস হয়ে জলের দিকে তাকিয়ে থেকে মাঝে মাঝে এক একটা ঢিল জলের মধ্যে ছুটতে ছুটতে বলল, ধুত্তর, আর ভাল লাগছে না। এখানে মোবাইলে নেটওয়ার্কটাও নেই, সন্ধে হলে কারেন্টও থাকে না। চল তো ফিরে যাই। আরে শান্তি তো এই নিস্তব্ধতাতেই। এই নিস্তরঙ্গ জীবনটাই তো গ্রামের আসল সৌন্দর্য। এই সৌন্দর্য আমার আর সইছে না ভাই। আমার একটু উত্তেজনা চাই। তোর গ্রামে কি সেরকম কিছু নেই? ওর কথা শুনে আমার হঠাৎই একজনের কথা মনে পড়ে গেল। আমি হেসে বললাম, আছে আছে, উত্তেজনা, রহস্য সবই আছে। কার কথা বলছিস? বুঝলি, আমার এক দাদু আছে, সম্পর্কে আমার মায়ের দূর সম্পর্কের কাকা। নাম অমরনাথ চৌধুরী। যৌবনে ফরেস্ট অফিসার ছিলেন। এখন চাকরি থেকে অবসর নিয়ে এই শিমুলতলা বাঁধের ধারেই একাই থাকেন। সবাই বলে উনি নাকি যৌবনে খালি হাতে চিতাবাঘের সাথে লড়েছিলেন। এমন সব জায়গায় চাকরি করেছেন যেখানে সাধারণ মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পায়। তা ওনার কাছে গল্পের স্টক অফুরন্ত, বুঝলি। তাই নাকি? তাহলে চল আজই ওনার সাথে দেখা করে আসি। এমন একজন মানুষের সাথে আলাপ না করে ফিরে গেলে ছুটিটাই মাটি। অরিজিতের চোখে মুখে একটা আগ্রহের ঝিলিক দেখা গেল। বিকেল তখন প্রায় 4টে। আকাশে শরৎকালে নরম রোদ। আমরা দুজনে বেরিয়ে পড়লাম অমরনাথ দাদুর বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়ির থেকে প্রায় মাইলখানিকের পথ। আলপথ ধরে হাঁটতে হাঁটতে আমি দাদুর সম্পর্কে আরও কিছু গল্প বললাম অরিজিৎকে। দাদু বিয়ে থা করেনি, জানিস তো অরিজিৎ। যৌবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন বিভিন্ন জঙ্গলে। এই গ্রামের লোকেরা তাকে একদিকে যেমন সমীহ করে, তেমনি একটু এড়িয়েও চলে। কেন এড়িয়ে চলে কেন? আসলে ওনার নাকি মাঝে মাঝে এমন ভাবান্তর হয় যে তিনি খাওয়া দাওয়া ভুলে টানা 2-3 দিন ঘর থেকে বেরোন না। বয়সটাও হয়েছে তো। আমরা যখন দাদুর বাড়ির কাছাকাছি পৌঁছালাম তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আকাশটা আবিরের রঙে লাল। শিমুলতলা বাঁধের ওপর দিয়ে শিরশির করে হাওয়া বইছে। দাদুর বাড়িটা বেশ অদ্ভুত জায়গায়। চারপাশে বড় বড় গাছপালা,
যেন একটা ছোটখাটো জঙ্গল বাড়িটাকে আগলে রেখেছে। একটা পুরনো আমলের একতলা বাড়ি, দেওয়ালের জায়গায় জায়গায় শ্যাওলা জমেছে, কিন্তু উঠোনটা বেশ পরিষ্কার, নিকোনো। এক কোণে একটা তুলসী মঞ্চ, উঠোনের মাঝখানে একটা আরাম কেদারা পাতা। দাদুর সবচেয়ে প্রিয় জায়গা হলো এই উঠোন। অন্যান্য দিন এই সময়ে দাদুকে এখানেই বসে হুঁকো টানতে দেখা যায়, কিন্তু আজ জায়গাটা ফাঁকা। আরাম কেদারার হাতলে একটা শাল পাতা পড়ে আছে, বাতাসে অল্প অল্প কাঁপছে সেটা। দাদু, ও দাদু, বাড়ি আছো? ডাকাডাকি করতে করতে আমরা বারান্দায় উঠলাম। বারান্দাটা অন্ধকার, ঘরের দরজাটা সামান্য ভেজানো, ভেতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু একটা অদ্ভুত শব্দ আমাদের কানে এলো। ঠিক গোঙানি নয়, আবার কান্নার শব্দও নয়, যেন কেউ খুব কষ্টে অনেক পুরনো মরচে পড়া একটা তালা খোলার চেষ্টা করছে। একটা চাপা ঘর্ষণের শব্দ। ব্যাপার কি রে? দাদু করছেনটা কি? আমি আর অপেক্ষা না করে ভেজানো দরজায় হালকা করে ধাক্কা দিলাম। পাল্লাটা ক্যাঁচ করে খুলে গেল। ঘরের ভেতরে আলো বলতে একটা টিমটিমে হ্যারিকেন, সবে জ্বালানো হয়েছে বোধহয়। শিখাটা তখনও কাঁপছে। সেই আলো আঁধারিতে যে দৃশ্য দেখলাম, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ঘরের মেঝেতে দাদু উবু হয়ে বসে আছেন, তার পরনে একটা সাদা ফতুয়া আর খাটো ধুতি। দীর্ঘদিনের পরিশ্রমে গড়া শক্তপোক্ত শরীরটা বয়সের ভারে যেন নুইয়ে পড়েছে। তিনি থরথর করে কাঁপছেন। তার সামনে একটা মাঝারি আকারের পুরনো লোহার সিন্দুক খোলা, সিন্দুকের ডালাটা দেওয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা। দাদুর সমস্ত মনোযোগ সেই সিন্দুকের ভেতরে। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম। দাদু আমাদের উপস্থিতি টেরই পেলেন না। তিনি সিন্দুকের ভেতর থেকে একে একে কিছু জিনিস বের করে তার সামনে রাখছিলেন। প্রথমে বেরোলো এক তারা হলদে হয়ে যাওয়া কাগজপত্র, তারপর একটা সোনার জল করা মেডেল, আর অবশেষে তিনি যা বের করলেন তা দেখে আমরা দুজনেই অবাক হলাম। একটা ভারী কারুকার্য করা রূপোর মল, পুরনো দিনের নকশা, কিন্তু রূপোর ঔজ্জ্বল্য এখনো অমলিন। দাদু সেই মল হাতে নিয়ে এমনভাবে তার দিকে তাকিয়ে রইলেন যেন ওর মধ্যে জমে আছে দাদুর সারা জীবনের স্মৃতি। একবার যেন তার হাতটা কেঁপে উঠল দেখলাম। একজন অশীতিপর বৃদ্ধ, যাকে নিয়ে গ্রামের লোকের মুখে মুখে সাহসিকতার নানা কাহিনী। তার এই অসহায় ভগ্ন রূপ আমাদের ভেতরটাকে নাড়িয়ে দিল। আমি আর স্থির থাকতে পারলাম না। এগিয়ে গিয়ে দাদুর কাঁধে আলতো করে হাত রাখলাম। কি হয়েছে দাদু? তোমার শরীর ঠিক আছে তো? আমার স্পর্শে দাদু যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতন চমকে উঠলেন। তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন থেকে জেগে উঠেছেন। তার চোখ দুটো টকটকে লাল, দৃষ্টি উদ্ভ্রান্ত। আমাদের চিনতে তার কয়েক মুহূর্ত সময় লাগলো। তারপর তিনি তাড়াতাড়ি সিন্দুকের জিনিসগুলো আবার ভেতরে রাখতে রাখতে অস্পষ্ট গলায় বললেন, তুই কখন এলি? আর সাথে এটা কে? ও আমার বন্ধু অরিজিৎ, আমার সাথে এখানে পুজোর ছুটি কাটাতে এসেছে। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ করেছে নাকি? না না দাদু ভাই, তেমন কিছু না। না দাদু, আপনার কিছু তো হয়েছে। হয় শরীর খারাপ, নয় আপনার মন খারাপ। কি হয়েছে আমাদের খুলে বলুন তো। আমি আপনার নাতির মতো, আমাদের কাছে লুকোবেন না। দাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর উঠে দাঁড়িয়ে হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলেন। আমাদের বসতে ইশারা করে নিজে একটা শীতল পাটির ওপর বসলেন। বাইরে তখন ঝিঝি পোকার ডাক শুরু হয়েছে। থেকে থেকেই দু একটা শেয়াল যেন ডেকে উঠছে। পরিবেশটা কেমন থমথমে, রহস্যময় হয়ে গেল। দাদু শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ সিন্দুকটার দিকে তাকিয়ে থেকে বললেন, কিছু না রে, আজ দিনটাই খারাপ। আশ্বিন মাসের এই অমাবস্যার রাতটা এলেই বুকের ভেতরটা কেমন ধড়াস ধড়াস করে। 40টা বছর কেটে গেল, কিন্তু
এই রাতে স্মৃতি এক ফোঁটাও মলিন হলো না। কেন দাদু? আজকের দিনে কি এমন হয়েছিল? দাদু উত্তর দিলেন না, শুধু তার চোখ দুটো বিষণ্ণতায় আবার কিছুটা ভয়ে ভরে উঠল। তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। অরিজিৎ আর থাকতে না পেরে বলেই ফেলল, দাদু, আপনি কিছু একটা লুকোচ্ছেন। আমরা জানি আপনি কিন্তু খুব সাহসী মানুষ, কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু একটাতে খুব ভয় পান। সেই ভয়টা কিসের? দাদু, দাদু আমাদের বলুন, মনের ভার হালকা করলে কষ্ট কমে। দাদু আমাদের দুজনের মুখের দিকে একবার করে তাকালেন। তার দৃষ্টিতে ছিল এক গভীর দোটানা, যেন তিনি বলতে চান কিন্তু বলতে পারছেন না। অবশেষে তিনি ভাঙা গলায় বললেন, যে কাহিনী মাটির নিচে চাপা পড়ে আছে তা খুঁড়ে তুলতে নেই রে দাদু ভাই, খুঁড়ে তুলতে নেই, তাতে অমঙ্গল হয়। তোরা আজকালকার ছেলে এইসবে বিশ্বাস করবি না, কিন্তু কিন্তু আমি জানি কিছু অভিশাপ সত্যি হয়। আরে অবিশ্বাসের প্রশ্ন পরে দাদু, আগে কি হয়েছিল সেটা তো বলুন। দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। আমাদের আরও কাছে সরে আসতে ইশারা করলেন। আস্তে আস্তে তিনি তার হুঁকোটা হাতে তুলে নিলেন, কিন্তু ধরালেন না। শুধু সেটা ঠান্ডা মসৃণ শরীরটার ওপর আঙুল বোলাতে বোলাতে যেন 40 বছর আগের সেই দিনগুলোতে ফিরে গেলেন। তার চোখ দুটো সামান্য কুঁচকে এলো, যেন তিনি হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় সেই গহীন জঙ্গলের ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এরপর একটা ফিসফিসে রহস্যময় গলায় বলা শুরু করলেন, তাহলে শোন, সে প্রায় 40 বছর আগের কথা। সবে ফরেস্ট অফিসারের চাকরিতে ঢুকেছি। বয়স অল্প, রক্ত গরম, আর মনে অদম্য সাহস। আমার প্রথম পোস্টিং হলো মেদিনীপুরের ঝাড়গ্রাম মহকুমার এক গহীন জঙ্গলে। নাম তার তমালগড়। নামটা শুনলেই মনে হয় যেন কোনো রাজা জমিদারের গড় বা কেল্লা, কিন্তু আদতে সেখানে ভাঙা রাজবাড়ির কিছু দেওয়াল আর একটা প্রকাণ্ড সিংহ দরজা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। তা আমার পোস্টিং হয়েছিল ফরেস্ট বাংলোয়। জায়গাটা ছিল লোকালয় থেকে অনেক দূরে, জঙ্গলের একেবারে পেটের ভেতরে। কাছাকাছি গ্রাম বলতে ছিল মাইল 5 দূরে একটা সাঁওতাল বস্তি। আমার কাজ ছিল জঙ্গলের কাঠ চোরাচালান বন্ধ করা আর বন্যপ্রাণী জরিপ করা। কাজটা কঠিন, কিন্তু আমার তখন তরুণ মন, অ্যাডভেঞ্চারের নেশায় মত্ত তখন আমি। বাংলোটা ছিল ব্রিটিশ আমলে তৈরি। লাল ইটের গাঁথুনি, কাঠের উঁচু ছাদ আর সামনে একটা লম্বা বারান্দা। বাংলোর পেছন দিকেই ছিল সেই কালান্তক জলাশয়টা, পোড়ো হাওড়। দিনের বেলাতেও তার দিকে তাকালে গা ছমছম করত। বিশাল তার বিস্তার, কালো থমথমে জল, তার উপর সবুজ পানার পুরু আস্তরণ, ধারে কাছে হোগলা আর শাপলার বন এমন ঘন হয়ে থাকতো যে জলের কিনারা দেখা যেত না। আমার অধীনে ছিল 10-12 জন ফরেস্ট গার্ড। তাদের মধ্যে যে সবচেয়ে পুরনো, সে ছিল আমার সবচেয়ে ভরসার লোক। নাম তার হরিপদ মাহাতো। বয়স 50-এর কোঠায়, কিন্তু শরীরটা ছিল লোহার মতন শক্ত। ওই জঙ্গলের নারী নক্ষত্র, পশু পাখির ভাষা সব ছিল তার নখ দর্পণে। সে ছিল আমার ছায়া সঙ্গী।
কমালগড়ে আমার প্রথম সপ্তাহটা কেটেছিল জঙ্গলটাকে চিনতে, বুঝতে। হরিপদ আমাকে জঙ্গলের নানান পথ, ঝর্ণা আর গোপন জায়গা চিনিয়ে নিয়ে বেড়াতো। তার কাছেই শুনতাম জঙ্গলের নানান কাহিনী। কোথায় ভাল্লুকের ডেরা, কোথায় চিতাবাঘ জল খেতে আসে, কোন গাছের কি ঔষধি গুণ, সব সে গড়গড় করে বলে যেত। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম সে একটা বিষয় খুব সন্তর্পণে এড়িয়ে যায়। ওই পোড়ো হাওর আর তার পাশের ভাঙা গড়টার প্রসঙ্গ উঠলেই সে কেমন যেন চুপ করে যেত, নয়তো অন্য কথা পেরে প্রসঙ্গটা ঘুরিয়ে দিত। তা ঘটনাটা ঘটল আমার যাওয়ার ঠিক 8-10 দিন পর। সেদিন ছিল অমাবস্যার রাত। সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, তাই চারিদিকটা আরো বেশি অন্ধকার হয়েছিল। আমি বাংলোর বারান্দায় একটা আরাম কেদারায় বসে জঙ্গলের শব্দ শুনছিলাম। রাত বাড়ার সাথে সাথে জঙ্গলটা যেন তার আসল রূপে জেগে উঠছিল। হাজারো পোকার ডাক, ঝিঝির একটানা কনসার্ট, থেকে থেকে কোনো নিশাচর পাখির তীক্ষ্ণ চিৎকার, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছিল। এমন সময় হরিপদ এসে হাজির, হাতে তার মাটির ভারে ধোঁয়া ওঠা চা। সে আমার পাশে একটা টুলে বসে ভারটা আমার হাতে দিল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর হরিপদই প্রথম নীরবতা ভাঙল। গলাটা অস্বাভাবিক রকমের নিচু আর গম্ভীর। স্যার, এখন কথা জিগাইতাম, যদি অভয় দেন। কি কথা হরিপদদা? বাবু, আপনি নতুন এসেন এই জঙ্গলে, এইখানকার নিয়ম কানুন সবটা জানেন না, তাই কইতে ভয় লাগে। যদি আমারে পাগল ভাবেন। আরে না না, তুমি বলো তো কি হয়েছে। হরিপদদা আমার চোখের দিকে সরাসরি তাকালো। তার সেই দৃষ্টিতে ছিল এক গভীর উদ্বেগ আর ভয়। বাবু, ওই যে বাংলোর পশ্চিম দিকে যে ভাঙা মহলটা দেখতেছেন, ওই দিকটায় রাত বিরেতে যায় না যেন। আর ওই পুরো হাওরের ধার কাছেও ঘুর ঘুর কইরেন না, বিশেষ কইরে আজকের মতো অমাবস্যার রাইতে তো একদমই না। কেন, ওখানে কি বাঘ ভাল্লুকের ভয় বেশি নাকি? হরিপদদা একটা শুকনো হাসি হাসল। সে হাসিতে কোনো রসিকতা ছিল না। বাঘ ভাল্লুকের ভয় হইলে তো ডর ছিল না বাবু, সে তো আপনি বন্দুক দিয়ে তাড়াইতে পারতেন। আপনার হাতে তো হাতে আর আছে, কিন্তু ওইখানে যে থাকে তারে বন্দুক বারুদে কিছুই করা যায় না। মানে কি বলতে চাইছো? কে থাকে ওখানে? ওইটে হইল চৌধুরীদের পুরো বাড়ি। এককালে তাগো কি দাপট, কি নাম ডাক ছিল। ওই গোটা জঙ্গলটায় তাগো জমিদারির মধ্যেই পড়তো, কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল। সেই থেকেই ওই বাড়িতে কেউ যায় না। লোকে কয় চৌধুরীদের আত্মা নাকি ওই বাড়ির পাহারা দেয়, আর রাত হইলে। এই বলে হরিপদ থেমে গেল। তার চোখ দুটো যেন আতঙ্কে আরো বড় হয়ে গেল।
রাতে কি হয়? রাত হইলে হাওরের জল থেইকা কান্নার আওয়াজ আসে স্যার। সে কি কান্না! শুনলে মনে হইবে যেন কোন অভাগিনী তার বুকের সব কষ্ট, সব যন্ত্রণা উগরাই দিতেছে। কিন্তু যে ওই কান্নায় একবার সাড়া দেয়, তার আর রক্ষে থাকে না। আমি তখন যুবক, যুক্তিবাদী মন আমার। এইসব গাঁজাখুরি গল্পে বিশ্বাস করার পাত্র আমি নই। আমি হেসে উড়িয়ে দিলাম। ধুর, সব বাজে কথা। ওসব হলো বাতাসের শব্দ, নয়তো কোনো জঙ্গলি জানোয়ারের ডাক হবে। আমার কথা শুনে হরিপদদার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে হাত জোড় করে বলল, স্যার, আমার কথাটারে উড়াইয়ে দিয়েন না। আমার বাপ ঠাকুরদা শুইনা গেছে ওই কান্নার মধ্যে নাকি এমন একটা টান আছে যা মানুষের পাগল কইরা দেয়। যে শুনে তার মতিভ্রম হয়, সেই ওই কান্নার টানে হাওরের দিকে ছুটে যায়, তারপর আর ফিরে আসে না, আর তার লাশটাও পাওয়া যায় না। হরিপদদার গলার স্বর, তার চোখের ভয় কিছুতেই সেটাকে অভিনয় বলে মনে হচ্ছিল না। আমার হাসিটা মিলিয়ে গেল। আমি গম্ভীর হয়ে বললাম, কার কান্না? কে কাঁদে? এর পেছনের গল্পটা কি? সে কথা জানি না স্যার, শুধু জানি এক অতৃপ্ত আত্মা ওই বাড়ির আনাচে কানাচে কেঁদে মরে। হরিপদর গল্পটা আমার মনে একটা গভীর ছাপ ফেলল। একদিকে আমার যুক্তিবাদী মন বলছে এ সবই কুসংস্কার, অন্যদিকে এই গহীন জঙ্গলের আদিম পরিবেশ, এই অমাবস্যার রাত আর হরিপদর চোখের জীবন্ত আতঙ্ক সব মিলিয়ে আমার ভেতরে একটা অস্বস্তির কাঁটা বিঁধে রইল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে যাব না, কিন্তু তুমি এসব নিয়ে বেশি ভেবো না, বুঝলে? যাও, এবার শুয়ে পড়ো কি, যাও। হরিপদ আর কিছু বলল না, শুধু যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, স্যার, আমার একটা কথা রাইখেন। যদি কোনোদিন বিপদে পড়েন, যদি ওই কান্নার ডাক আপনার কানে আসে, তাহলে ভুলেও ওই হাওরের দিকে যাবেন না। চোখ কান বুইজা বাংলোর মধ্যে চইলা আসবেন আর মাসন্ডিরে ডাকবেন। ওই জঙ্গলেই উনি রক্ষা করতে। জঙ্গলের পশ্চিম দিকে শ্যাওড়া গাছের তলায় মায়ের থান আছে। এই বলে হরিপদ অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু আমার মাথায় সে একটা পোকা ঢুকিয়ে দিয়ে গেল। বারান্দায় বসে আমি ভাবতে লাগলাম, একটা নিরীহ মেয়ের করুণ মৃত্যু, তার অতৃপ্ত আত্মা, কান্নার মাধ্যমে তার আরতি। গল্পটা যতটাই অলৌকিক ততটাই করুণ। আমার মন কিছুতেই মানতে চাইছিল না। ঠিক করলাম, কাল সকালেই ওই ভাঙা বাড়িটা আমি নিজে গিয়ে দেখে আসব। দেখতে হবে কি রহস্য লুকিয়ে আছে ওই পোড়ো বাড়ির ইটের পাঁজরার ভেতর। সেই রাতে আমার ঘুম এলো না। বারান্দায় বসেই রইলাম, কান পেতে রইলাম, যদি সেই কান্নার শব্দ শোনা যায়। কিন্তু না, ঝিঁঝির ডাক ছাড়া আর কিছুই আমার কানে এলো না। তবু আমার মনে হতে লাগলো
এই নিস্তব্ধতাটাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এ যেন ঝড়ের আগের শান্তি। অমরনাথ দাদু থামলেন। ওনার মুখটা হ্যারিকেনের কাঁপা আলোয় ছায়াময় দেখাচ্ছে। তিনি চোখ বন্ধ করে যেন সেই 40 বছর আগের সকালটাকে আবার জীবন্ত করে তুলেছিলেন নিজের মনের ভেতর। দাদু আবার বলতে শুরু করলেন। হরিপদদার মুখে শোনা গল্প আর তার চোখের আতঙ্ক আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সে রাতে আমি আর বাংলোর ভেতর যাইনি। বারান্দার আরামকে দাঁড়াতেই বসে রইলাম ভোরের আলো ফোটার অপেক্ষায়। আমার যুক্তিবাদী মন যতই বলুক যে এসব কুসংস্কার, ততই আমার ভেতরটা বলছিল, যা রটে তার কিছু তো ঘটে। একটা গোটা এলাকার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা বিশ্বাসকে বয়ে নিয়ে চলেছে। তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ তো আছে। আমি ঠিক করলাম সেই কারণটাকেই খুঁজে বের করব। পরের দিন সকালে জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে যখন প্রথম আলো এসে বারান্দায় পড়ল, আমি তৈরি হয়ে নিলাম। পায়ে মোটা গামবুট, হাতে একটা শক্ত বাঁশের লাঠি আর কোমরে আমার সার্ভিস রিভলভারটা গুঁজে নিলাম। হরিপদকে ডাকলাম সাথে যাওয়ার জন্য। সে তখন বাংলোর পেছনের টিউবওয়েলে মুখ ধুচ্ছিল। আমার পোশাক আশাক দেখেই তার মুখটা শুকিয়ে গেল। স্যার, আপনি কি বই দিকে চাইবার লাগছেন? হ্যাঁ দাদা, আমি ওই ভাঙা বাড়িটা একবার নিজের চোখে দেখতে চাই। তুমি আমার সাথে চলো। দিনের বেলা তো ভয়ের কিছুই নেই। আমার জান থাকতে আমি ওই চৌহদ্দির মধ্যে ঢুকতে পারুম না স্যার। হ্যাঁ, আপনি আমারে বাঘের মুখে চাইতে কন, আমি যাবো, কিন্তু ওইখানে না। ওই জায়গা অভিশপ্ত। আমারে মাফ কইরা দেন স্যার। তার চোখের ভয় দেখে আমি আর জোর করলাম না। বুঝলাম ওকে জোর করে নিয়ে গেলেও কোনো লাভ হবে না, উল্টে আমার পথের বোঝা হয়ে দাঁড়াবে। আমি অন্য একজন গার্ড, নাম তার ভুবন, তাকে সঙ্গে নিলাম। ছেলেটা নতুন কাজে ঢুকেছে, তাই আমার আদেশ অমান্য করার সাহস তার ছিল না। কিন্তু তার ফ্যাকাশে মুখ আর কাঁপা কাঁপা হাত দেখেই বুঝলাম সে নেহাতি পেটের দায়ে রাজি হয়েছে। আমরা যখন জঙ্গলের সেই অচেনা পথ ধরে এগোতে লাগলাম, তখন বেলা প্রায় 10টা। কিন্তু জঙ্গলের এই অংশটা এত ঘন যে সূর্যের আলো মাটি ছুঁতে পারছিল না। চারিদিকে বড় বড় শাল, সেগুন, মহুয়া গাছের সারি। তাদের ডালপালা একে অপরের সাথে জড়িয়ে এমন এক সবুজ চাঁদোয়া তৈরি করেছে যে মনে হচ্ছিল যেন গোধূলি নেমে এসেছে। পায়ের নিচে শুকনো পাতার পুরু আস্তরণ, তার উপর দিয়ে হাঁটার সময় মড়মড় শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। জঙ্গলের এই দিকের পশু পাখিরাও যেন ভয়ে চুপ করে আছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা জায়গাটার কাছাকাছি পৌঁছলাম। দূর থেকেই দেখা যাচ্ছিল একটা প্রকাণ্ড সিংহদুয়ার। তার অর্ধেকটাই মাটিতে ধসে গেছে, বাকি অর্ধেকটা আগাছার জঙ্গলে এমন ভাবে ঢাকা যে
তাকে আর দরজা বলে চেনার উপায় নেই। বিরাট বিরাট পাঁচিল দিয়ে ঘেরা ছিল এককালে, কিন্তু এখন তার জায়গায় জায়গায় ইটের স্তূপ। সিংহ দরজার সামনে দাঁড়িয়ে ভুবন আর এক পাও এগোতে চাইল না। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, আমি আমি এইখানেই দাঁড়াই, আপনি আপনি ভেতরে যান। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি ভেতরটা একবার ঘুরে দেখে আসি। আমি একাই এগোলাম। ভাঙা সিংহ দরজার তলা দিয়ে ভেতরে পা রাখতেই কেমন একটা স্যাঁতস্যাঁতে সোঁদা গন্ধ নাকে এসে লাগলো। ভেতরে ঢুকে আমি তো অবাক হয়ে গেলাম। এ যেন এক ধ্বংস হয়ে যাওয়া নগরী। বিরাট বিরাট থামওয়ালা দালান, তার ছাদ ধসে পড়েছে। শ্বেত পাথরের মেঝে জায়গায় জায়গায় ভেঙে হাঁ হয়ে আছে। সেই ফাটল দিয়ে বুনো গাছপালা মাথা তুলেছে। দেওয়ালে শ্যাওলার পুরো আস্তরণ, যেন প্রকৃতির সবুজ চাদর এই বাড়ির লজ্জা ঢাকার চেষ্টা করছে। আমি সাবধানে পা ফেলে এগোতে লাগলাম। সাপ খোপের আড্ডা হওয়াই স্বাভাবিক। একটা একটা প্রায় অন্ধকার ঘরের ভেতর ঢুকতেই দেখলাম দেওয়ালে একটা আবছা ছবি এখনো টিকে আছে, তেল রঙে আঁকা। এক সুন্দরী বধূর ছবি, পরনে বেনারসি, মুখে বিষণ্ণতার ছাপ, কিন্তু চোখ দুটোয় কি অসম্ভব মায়া। তখনই চোখ গেল ছবির নিচে। ধুলোর মধ্যে কি একটা চকচক করছে। নিচু হয়ে তুলে দেখি একটা ভাঙা কাঁচের চুড়ির টুকরো, লাল রঙের। ঘরটা থেকে বেরিয়ে আমি একটা বিরাট উঠোনে এসে পড়লাম। উঠোনের মাঝখানে একটা তুলসী মঞ্চ, তার গায়ে এখনো সিঁদুরের লেপ লেগে আছে, যদিও এখন তা বিবর্ণ। তার পাশেই একটা প্রকাণ্ড কুয়ো। কুয়োটার পাড় ভেঙে পড়েছে, তার আশেপাশে আগাছার জঙ্গল। কুয়োটার দিকে তাকাতেই আমার ভেতরটা কেমন যেন করে উঠল। কালো গভীর গহ্বর। আমি কুয়োর পাড়ে গিয়ে দাঁড়ালাম। উঁকি মারতেই একটা ভ্যাপসা পচা গন্ধ উঠে এলো। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো কুয়োর গভীর থেকে যেন একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। এতটাই ক্ষীণ যে তাকে বাতাসের শব্দ বলেও ভুল হতে পারে, কিন্তু আমার মন বলছিল ওটা ওটা বাতাসের শব্দ নয়। আমি দ্রুত কয়েক পা পিছিয়ে এলাম। বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে কিছু তো অস্বাভাবিক কাহিনী লুকিয়ে আছেই। আমি এদিক ওদিক ঘুরতে লাগলাম। কুয়োটার থেকে একটু দূরে একটা ভাঙা দালানের আড়ালে আমি একটা জিনিস দেখতে পেলাম। জিনিসটা মাটিতে অর্ধেক পোঁতা অবস্থায় রয়েছে। আমি লাঠি দিয়ে মাটি সরিয়ে সেটাকে বের করে আনলাম। একটা পুরনো আমলের তরবারির ভাঙা ফলা। কিন্তু যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো ফলার গোড়ায় খোদাই করা একটা চিহ্ন, একটা ক্রুদ্ধ সিংহের মুখের ছবি। বুঝলাম এটা নিশ্চয়ই কোনো জমিদার বা রাজবংশের পরিচায়ক। সব জিনিস ঘুরিয়া তুলতে নাই বাবু,
হঠাৎ পেছন থেকে এক ফ্যাসফ্যাসে বয়সের ভারে নুজ্জ গলার আওয়াজ পেলাম। আমি চমকে উঠলাম। ঘুরে দেখি এক অশীতিপর বৃদ্ধা কোথা থেকে যে নিঃশব্দে এসে আমার পেছনে দাঁড়িয়েছে টেরই পাইনি। জিজ্ঞেস করলাম, কে তুমি? এখানে কি করছো? আমি পদ্ম দাদা বাবু, লোকে আমারই পদ্ম পিসি বলে। এই জঙ্গলেই আমার জন্ম। আমি এই বাড়ির ঝি ছিলাম এককালে। পিসি আমার হাতের ভাঙা তরবারির ফলাটার দিকে একবার তাকালো, তারপর কুয়োটার দিকে। তার চোখ দুটো কেমন অদ্ভুতভাবে জ্বলে উঠল। আমি তাকে জিজ্ঞেস করলাম, লোকে এই বাড়ি সম্পর্কে যা বলে তা কি সত্যি পিসি? তুমি তো নিশ্চয়ই জানবে। সত্যি সত্যি তো অনেক রকম হয় দাদা বাবু। কোনটা তুমি জানতে চাও? যে কাঁদে তার সত্যি, না যে কাঁদায় তার? মানে? মানে হইল, এই হাওড়ের কান্নাটারে ডরাইও না। ওই কান্না তোমাদের বিপদ থেকে বাঁচাইতে চায়। আসলে ভয় ওইখানে নয়, আসল ভয় ওই মাটির তলায়, যেখানে পুরুষ মানুষের দম্ভ আর হিংসা ঘুমাইয়া আছে। যে তরবারি তুমি হাতে ধইরা আছো, ওই তরবারির মালিক বড় পিশাচ ছিল। সেই জঙ্গল ছাইরা এখনো যায় নাই। সাবধানে থাইকো দাদা বাবু। রাত হইলে এই দিকটায় আইসো না। এই বলে পদ্ম পিসি আর এক মুহূর্তও দাঁড়ালো না। যে পথে এসেছিল সেই পথেই জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আর তার কথাগুলো আমার মাথার ভেতরটা আরো গুলিয়ে দিল। যে কাঁদে সে বাঁচায়, আর যে কাঁদায় সে মাটির নিচে। এর অর্থ কি? আমি আর সেখানে দাঁড়ালাম না। ভুবনকে ডেকে দ্রুত বাংলোর দিকে রওনা দিলাম। সেদিন রাত্রে আমি আর বারান্দায় বসিনি। ঘরের ভেতর দরজা বন্ধ করে বসেছিলাম, কিন্তু আমার কান দুটো ছিল সজাগ। রাত যখন গভীর হলো, ঠিক মধ্যরাতে, আমি সেই আওয়াজটা শুনলাম। হরিপদর কথা এক বর্ণ মিথ্যে নয়। পুরো হাওড়ের দিক থেকে ভেসে আসছিল সেই বুক ফাটা আর্তনাদ। সে কান্নায় সুর ছিল না, ছিল শুধু এক রাশ যন্ত্রণা, হাহাকার আর আকুতি। আমার মনে হলো যেন কেউ তার সর্বস্ব হারিয়ে মুক্তির শেষ আশাটুকুও বিসর্জন দিয়ে কাঁদছে। আমার গায়ের রোম খাড়া হয়ে গেল। একদিকে তীব্র ভয়, অন্যদিকে সেই কান্নার জন্য এক অদ্ভুত মায়া। এই দুই অনুভূতিতে আমি পাথর হয়ে গেলাম। সে রাতে আমি আর ঘর থেকে বেরোনোর সাহস করিনি। পরের দিনটা কাটলো এক অসহনীয় উত্তেজনায়। আমি জানতাম আজ রাতে আমাকে ওই হাওড়ের ধারে যেতেই হবে। এই রহস্যের শেষ না দেখে আমি শান্তি পাব না। রাত নামতেই আমি তৈরি হয়ে নিলাম। হরিপদ আমার উদ্দেশ্য বুঝতে পেরে অনেক বারণ করলো, কান্নাকাটি করলো, কিন্তু আমি শুনলাম না। তাকে বাংলোয় থাকতে বলে
আমি বেরিয়ে পড়লাম। হাওরের ধারে পৌঁছে দেখি চারদিক কুয়াশার চাদরে ঢাকা। কান্নার আওয়াজটা আজ যেন আরো স্পষ্ট, আরো কাছে। মনে হচ্ছে জলের ভেতর থেকেই কেউ কাঁদছে। আমি টর্চের আলো ফেলে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, কিন্তু ঘন কুয়াশার জন্য কিছুই দেখা গেল না। আমি কান্নার উৎস লক্ষ্য করে সাবধানে এগোতে লাগলাম। জলের কিনারায় পৌঁছেছি এমন সময় আমার পায়ে শক্ত মতন কিছু একটা ঠেকলো। নিচু হয়ে দেখি কাদার মধ্যে অর্ধেক ডোবা অবস্থায় একটা জিনিস পড়ে আছে। আমি সেটা হাতে তুলে কাদা ধুয়ে পরিষ্কার করতেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এক পাটি ভারী কারুকার্য করা রূপোর মল। ওটা হাতে নিতেই মনে হলো যেন বরফের মতন ঠান্ডা। আর ঠিক সেই মুহূর্তে আমার কানের পাশ থেকে কান্নার আওয়াজটা হঠাৎ করে থেমে গেল। আমি অবাক হয়ে চারদিকে তাকালাম, সব নিস্তব্ধ। কিন্তু এই নিস্তব্ধতাটাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমি মলটা হাতে নিয়ে উঠে দাঁড়াতেই আমার মাথাটা ঘুরে উঠল। আমার চোখের সামনের কুয়াশাটা যেন দলা পাকাতে শুরু করলো। আমার মনে হলো আমি আর হাওরের ধারে দাঁড়িয়ে নেই। আমার চারপাশের জঙ্গল, জল সব মিলিয়ে গিয়ে এক দুঃস্বপ্নের দৃশ্য তৈরি হচ্ছে। আমার চোখের সামনে ভেসে উঠল সেই ভাঙা বাড়ির ছবি। কিন্তু এখন আর বাড়িটা ভাঙা অবস্থায় নেই। রাতের সময় মশাল জ্বলছে। আমি দেখলাম সেই ছবির বধূটি ভয়ে কাঁপতে কাঁপতে উঠোন দিয়ে দৌড়চ্ছে। তার পেছনে তাড়া করছে এক দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষ। অলকা, দাঁড়া অলকা, অলকা, তার হাতে সেই সিংহের মুখ আঁকা তরবারি, তার মুখে এক পৈশাচিক হাসি। আমি শুনতে পেলাম ওই মহিলা চিৎকার করে বলছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তুমি আমার স্বামীর খুন করেছো, এবার কি আবার সর্বনাশ করতেছো? তোর স্বামী তোকে কি দিত? আমি তোকে রানীর হালে রাখবো। শুধু একবার আমার কথা শোন, একবার শোন। এইটুকু দেখেই দৃশ্যটা মিলিয়ে গেল। আমারও ঘোর কেটে গেল। আমি তখন হাঁপাচ্ছি, আমার সারা শরীর ঘামে ভেজা। আমি বুঝতে পারলাম আমি যা দেখলাম তা কোনো স্বপ্ন নয়। এই মলের স্পর্শে আমি 40 বছর আগের এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়েছি। যে কাঁদছে সে শুধু কাঁদে না, সে এক ভয়ঙ্কর সত্যি তার কান্নার আড়ালে লুকিয়ে রেখেছে। আর যে কাঁদায় সে এখন ওই জঙ্গলেই কোথাও ঘাপটি মেরে বসে আছে। অমরনাথ দাদু তার গল্প থামিয়ে একটা লম্বা শ্বাস নিলেন। ঘরের ভেতর হ্যারিকেনের শিখাটা সামান্য কেঁপে উঠল।
আর সেই কাঁপা আলোয় দেওয়ালে দাদুর ছায়াটাও যেন এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে উঠল। আমরা দুজনেই, আমি আর অরিজিৎ, নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। আমাদের মনে হচ্ছিল আমরা যেন আর সোনাঝুরি গ্রামের এই শান্ত নিরাপদ ঘরটাতেই বসে নেই। আমরাও যেন দাদুর সাথে সেই 40 বছর আগের তমালগড়ের অভিশপ্ত হাওরের ধারে সেই জমাট বাঁধা কুয়াশা আর অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি। দাদু আবারও বলতে শুরু করলেন, তার গলাটা এখন আরও গভীর আর ভারাক্রান্ত। আমার ঘোরটা যখন কাটলো তখন আমি হাঁপাচ্ছিলাম। সারা শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে। হাতে ধরা রূপোর মলটা তখনও বরফের মতন ঠান্ডা, কিন্তু আমার হাতের তালু জ্বালা করছিল। আমি যা দেখলাম তা কোনো স্বপ্ন ছিল না, ছিল এক ঝলকের জন্য 40 বছর আগের এক ভয়ঙ্কর রাতের জীবন্ত প্রতিচ্ছবি। আমি যখন এই সব ভাবনায় ডুবে আছি, ঠিক তখন জঙ্গলের সকল শব্দ থেমে গেল। একটা ঝিঁঝি পোকার ডাকও কানে আসছে না। চারিদিকে এমন এক সূচিপতন অস্বাভাবিক নীরবতা নেমে এলো যে আমার নিজের বুকের ধুকপুক শব্দটাও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এই নিস্তব্ধতাটাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এই যেন ঝড়ের আগের দম বন্ধ করা শান্তি। সেই মুহূর্তে হঠাৎ আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। আমার মনে হলো আমি একা নই, আমার পেছনে ওই জমাট বাঁধা অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তার উপস্থিতিটা অনুভব করতে পারছিলাম। বাতাসে সেই পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠেছে। আর ঠিক তখনই সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে আমার পেছন থেকে এক হিম শীতল পৈশাচিক অট্টহাসি ভেসে এলো। সে হাসি কোনো মানুষের নয়। সে হাসিতে আনন্দ ছিল না, ছিল শুধু ঘৃণা, বিদ্রূপ আর এক আদিম হিংস্রতা। আমার শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল। আমি আমার জীবনের সব সাহস একত্রিত করে পেছনে ঘুরলাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না, শুধু জমাট বাঁধা অন্ধকার। কিন্তু তারপর ধীরে ধীরে সেই অন্ধকারটা যেন একটা আকার নিতে শুরু করলো। আমার চোখের সামনে 10-12 হাত দূরে কুয়াশার অন্ধকার মিলে মিশে একটা ছায়া মূর্তি তৈরি হলো। মূর্তিটা পুরোপুরি স্পষ্ট নয়, যেন বাতাসের চেয়ে সামান্য একটু বেশি ঘন, কিন্তু তার অবয়বটা একজন দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষের। আর তার চোখ দুটো ওই অন্ধকারে দুটো জ্বলন্ত অঙ্গারের মতন জ্বলছিল। আমি আমার সার্ভিস রিভলভারটার জন্য কোমরে হাত দিলাম, কিন্তু আমার হাতটা যেন অবশ হয়ে গেছে। আমি এক পাও নড়তে পারছিলাম না। ছায়া মূর্তিটা কথা বলে উঠল। তার গলাটা যেন পাতাল থেকে উঠে এলো, কর্কশ ঘড়ঘড়ে আওয়াজ, যেন বহু বছর ধরে কেউ কথা বলেনি, আজ প্রথম তার গলা দিয়ে স্বর ফুটছে। এই, তোর তো খুব সাহস রে ছোকরা। জানিস কত বছর ধরে আমি একটা জ্যান্ত গরম রক্তের শরীরের জন্য অপেক্ষা করছি?
আমি আমি কোনো মতে ঢোকে গিলে বললাম, কে 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 তুমি? আমার নাম জেনে আর কি করবি? তোর তো আর নাম ধরে ডাকার সুযোগ হবে না। আচ্ছা আচ্ছা, তাও শুনে রাখ, এই জঙ্গল, এই বাড়ি, এই হাওর সব আমার। আমি হলাম এইখানকার রাজা রুদ্রপ্রতাপ চৌধুরী, এই চৌধুরী বাড়ির কর্তা। তুই ওই মেয়েটার কান্না শুনে তাকে উদ্ধার করতে এসেছিস, তাই না? আরে বোকা, ও তো আমার টোপ। ওর কান্না শুনে তোর মতো কত আবেগী বোকা ছোকরারা এখানে আসে, আর আমি তাদের শরীরটা দখল করার চেষ্টা করি। কতগুলোকে মারলাম, কত তন্ত্র সাধনা করলাম, কিন্তু কিছুতেই কিছু হয় না। সাধারণ মানুষের শরীর আমার অপতন্ত্রের শক্তি সহ্য করতে পারে না, কয়েকদিনের মধ্যেই পচে যায়। কিন্তু এইবার আর ভুল হবে না। তোর শরীরটা আমার পছন্দ হয়েছে, তোর মধ্যে তেজ আছে, শক্তি আছে। এই শরীরটা আমার শক্তির ভার সহ্য করতে পারবে। তার কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। তাহলে পদ্মপিসির কথাই সত্যি। তুমি তুমি একটা নিরীহ আত্মার উপর অত্যাচার করছো, তাকে মুক্তি দিচ্ছ না কেন? মুক্তি? আরে আরে, ও আমাকে মেরেছিল, নিজের হাতে আমাকে শেষ করেছিল। আমি মরার আগে অপতন্ত্রের বলে নিজের আত্মাকে বেঁধে দিয়ে গেছিলাম, তাই মরার পরেও আমি ফিরে এসেছি আরো শক্তিশালী হয়ে। আর ফিরেই আমি আমার প্রথম কাজ করেছি ওই অলকার আত্মাকে এই হাওরের জলে বন্দি করা। ও এখন আমার দাসী, ও আমার শিকার ডেকে আনে। ও কাঁদলে তোরা আসিস, আর আজ তোর মরণ আমার হাতে। এই বলে সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। তার প্রতিটা পদক্ষেপে আমার মনে হচ্ছিল চারপাশের তাপমাত্রা যেন কমে আসছে, বাতাস ভারী হয়ে উঠছে। আমি বুঝতে পারছিলাম আমার শেষ সময় উপস্থিত, কিন্তু কিন্তু ঠিক সেই মুহূর্তে হাওরের মাঝখান থেকে অলকার কান্নার আওয়াজটা আবার ভেসে এলো। তবে এবার সেই কান্নায় শুধু যন্ত্রণা ছিল না, ছিল এক তীব্র প্রতিরোধ। সে যেন তার সমস্ত শক্তি দিয়ে রুদ্রপ্রতাপকে বাধা দেওয়ার চেষ্টা করছে। কান্নার শব্দটা একটা অদৃশ্য দেওয়ালের মতন আমার আর রুদ্রপ্রতাপের মাঝখানে দাঁড়িয়ে গেল। রুদ্রপ্রতাপ থমকে দাঁড়ালো। সে রাগে ঘৃণায় হাওরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, চুপ কর অলকা, তুই আমার দাসী, আমার কথার অবাধ্য হবি না। কিন্তু অলকার কান্না থামল না, বরং আরো তীব্র হলো। এই সুযোগে আমি আমার সম্বিত ফিরে পেলাম। আমার মনে পড়ল হাতে ধরা রূপোর মলটার কথা। সে এক অদ্ভুত ঘটনা। মলটা আমার হাতে তখন আর ঠান্ডা ছিল না, সেটা ধীরে ধীরে গরম হতে শুরু করলো। একটা নীল আভা মলটা থেকে বেরিয়ে আসতে লাগলো। সেই আলোয় আমার অবশ হয়ে যাওয়া শরীরটা যেন নতুন করে শক্তি ফিরে পেল। রুদ্রপ্রতাপ সেই আলোর দিকে তাকিয়ে আঁতকে উঠল। না, এটা তো। আমি বুঝতে পারলাম এই মলটাই আমার একমাত্র অস্ত্র। আমি মলটাকে শক্ত করে ধরে রুদ্রপ্রতাপের দিকে উঁচিয়ে ধরলাম।
নীল আলোটা তখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। রুদ্রপ্রতাপ সেই আলোর দিকে তাকাতে পারছিল না। সে দুটো হাত দিয়ে নিজের চোখ ঢাকলো, তারপর যন্ত্রণায় চিৎকার করতে করতে বলল, এই জিনিস তুই কোথা থেকে পেয়েছিস? এটা তো আমি তখন বুঝেছি এই মল কোনো সাধারণ গয়না নয়, এর মধ্যে কোনো দৈব শক্তি নিহিত আছে। আমি এক পা করে পিছিয়ে আসতে লাগলাম। রুদ্রপ্রতাপ তখনও সেই নীল আলোয় ছটফট করছে। অলকার কান্নার মলের দৈব শক্তি, এই দুইয়ে মিলে তাকে আপাতত কাবু করে ফেলেছে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, পেছন ফিরে জোরে দৌড় লাগালাম। আমি দৌড়চ্ছি, আর আমার পেছন থেকে রুদ্রপ্রতাপের ব্যর্থ আক্রোশের গর্জন আর অলকার করুণ কান্না ভেসে আসছে। আমি জানি না কতক্ষণ দৌড়েছিলাম। যখন বাংলোর আলো দেখতে পেলাম, তখন আমি প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থায়। হরিপদ আমার জন্য বারান্দায় অপেক্ষা করছিল। আমাকে ওই অবস্থায় দেখে সে দৌড়ে এসে আমাকে দৌড়ে ফেলল। আমি বাংলোর বারান্দায় ধপ করে বসে পড়লাম। আমার সারা শরীর কাঁপছে, হাতে তখনও সেই রূপোর মলটা ধরা। এখন সেটা আবার স্বাভাবিক ঠান্ডা, কিন্তু আমি জানি একটু আগেই এই জিনিসটাই আমার প্রাণ বাঁচিয়েছে। আমি সেদিন রাতে হরিপদকে সবটা খুলে বলতে পারিনি, শুধু বলেছিলাম, তুমি তুমি ঠিকই বলেছিলে হরিপদদা, ওই হাওরের ধারে মৃত্যু ওঁত পেতে আছে। সেদিন আমি বুঝতে পেরেছিলাম এই লড়াই এখনো শেষ হয়নি। রুদ্রপ্রতাপ সাময়িকভাবে পিছু হটেছে মাত্র, সে আবার সুযোগের অপেক্ষায় থাকবে। আর আমার হাতে এখন দুটো জিনিস, একটা ভয়ঙ্কর সত্যি, আর সেই সত্যিকে মোকাবিলা করার একমাত্র অস্ত্র এই এক পাটি রূপোর মল। আমি ঠিক করলাম, অলকার আত্মাকে মুক্তি আমাকে দিতেই হবে। রুদ্রপ্রতাপের ওই অভিশপ্ত রাজত্বের শেষ আমাকেই করতে হবে। পরের কয়েকটা দিন আমি এক অদ্ভুত ঘোরের মধ্যে কাটালাম। জঙ্গলের কাজে মন বসাতে পারছিলাম না। সারাক্ষণ মাথায় ঘুরছিল রুদ্রপ্রতাপের সেই পৈশাচিক হাসি আর অলকার বুক ফাটা কান্না। আমি বুঝতে পারছিলাম শুধু সাহস আর রিভলভার দিয়ে এই অশুভ শক্তিকে হারানো যাবে না। এর জন্য জানতে হবে রুদ্রপ্রতাপের দুর্বলতা কোথায়, জানতে হবে এই রূপোর মলের আসল রহস্য কি। আর এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে মাত্র একজন, পদ্মপিসি। কিন্তু তাকে খুঁজে বের করা সহজ ছিল না। সে যেন এক ছায়াময়ী। ভাঙা বাড়িতে তাকে আর পাওয়া গেল না। আমি হরিপদকে এবং জঙ্গলের অন্যান্য পুরনো বাসিন্দাদের ঘুরিয়ে ফিরিয়ে এক রহস্যময়ী বৃদ্ধার কথা জিজ্ঞেস করতে লাগলাম। প্রথমে কেউ কিছু বলতে চাইল না, কিন্তু আমার ক্রমাগত জেরার মুখে একজন বৃদ্ধ সাঁওতাল মাঝি আমাকে একটা পথের সন্ধান দিল। সে বলল,
জঙ্গলের অনেক গভীরে, যেখানে একটা শেওড়া গাছের জঙ্গলের মধ্যে একটা পণ্য কুটির আছে, সেখানে এক পাগলি বুড়ি থাকে। সে কারো সাথে মেশে না। আমি আর দেরি করলাম না, সেই দিনই বিকেলে আমি একাই সেই কুটিরের উদ্দেশ্যে রওনা দিলাম। জঙ্গলের এমন এক অংশে সেই কুটির, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। চারিদিকে একটা ভ্যাপসা পচা গন্ধ। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার। আমি দেখলাম একটা বিশাল শেওড়া গাছের নিচে পাতার ডালপালা দিয়ে তৈরি একটা ছোট্ট কুটির। আমি কুটিরের সামনে গিয়ে ডাকলাম, পদ্মপিসি, পদ্মপিসি, আমি জানি তুমি ভেতরে আছো। আমি তোমার সাথে কথা বলতে এসেছি। ভেতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু আমি বুঝতে পারছিলাম ভেতরে কেউ আছে। আমি আমার ঝোলা থেকে সেই রূপোর মলটা বের করলাম। পিসি, আমি জানি তুমি রুদ্রপ্রতাপকে ভয় পাও, কিন্তু আমার হাতে এমন জিনিস আছে যা দিয়ে ওর বিনাশ সম্ভব। তুমি যদি আমার সাহায্য না করো, তাহলে রুদ্রপ্রতাপ কোনোদিনও ধ্বংস হবে না। আমার কথা শেষ হতেই কুটিরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার থেকে পদ্মপিসি বেরিয়ে এলো। তার চোখ দুটোয় ছিল তীব্র ঘৃণা আর ভয়। কি চাস তুই? কেন আমায় খুঁজছিস? তুই এই পিশাচারে জাগাইয়া দিছিস। এখনো আরো বেশি খেইপা আছে। ও তরে ছাড়বো না। আমি ওকে ভয় পাই না, আমি শুধু সত্যিটা জানতে চাই, রুদ্রপ্রতাপের দুর্বলতা কি, আর এই মলের রহস্যই বা কি? পদ্মপিসি আমার হাতের মলের দিকে তাকিয়ে শিউরে উঠল। ওই মল, ওইটা অলকার পাইছিল। ওই মলের রূপা কোনো সাধারণ রূপা নয়। ওইটা কামরূপ কামাখ্যার এক সিদ্ধপীঠ থেকে আনানো হয়েছিল। অলকার বাপ তার মাইয়ারে খারাপ নজর থেকে বাঁচানোর জন্য ওইটা দেশেল। রুদ্রপ্রতাপ সব জানতো, তাই সে অলকার আত্মারে যখন বাঁধন দেয়, তখন ওই মলটা খুইলা হাওরের জলে ফেলাইয়া দিছিল। সে ভাবছিল ওইটা জলের তলায় হারাইয়া যাইব, কিন্তু সতীর জিনিস কি হারায়? ওই মলের মধ্যেই মা চণ্ডীর শক্তি আছে, তাই রুদ্র ওইটারে ডরায়। তাহলে ওকে ধ্বংস করার উপায় কি? পদ্মপিসি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর যেন নিজের শেষ পরিণতির কথা ভেবেই সবটা বলে দেওয়ার সিদ্ধান্ত নিল। রুদ্রপ্রতাপ মরার আগে অপতন্ত্রের এক বিশেষ সাধনা করছিল, যাতে তার আত্মা অবিনশ্বর হইয়া যায়। কিন্তু সেই সাধনা শেষ হইবার আগেই অলকা তারে মাইরা ফেলে। তাই তার আত্মা শক্তিশালী হইলেও অসম্পূর্ণ। তারে সম্পূর্ণ বিনাশ করতে হইলে যে বস্তু দিয়া তারে প্রথমবার হারানো হয়েছিল, সেই বস্তু দিয়াই তারে শেষ আঘাত করতে হইব। আর সেই আঘাত করতে হইব আগামী পরশুদিন, কৌশিকী অমাবস্যার রাতে। ওই রাতে পাতালের দরজা খুললা যায়। ওই রাতেই রুদ্রপ্রতাপ সবচেয়ে শক্তিশালী থাকে, আবার ওই রাতেই সবচাইতে দুর্বল হয়। কিভাবে আঘাত করতে হবে? ওই রূপোর মলটারে শুদ্ধ করতে হইব। মা চণ্ডীর থানে নিয়ে যাও। সারাদিন ওইটারে মায়ের চরণে রাইখা দাও। তারপর অমাবস্যার ঠিক মধ্যরাতে যখন রুদ্র তার শিকারের জন্য হাওরের ধারে আসবো, তখন ওই মলটা হাতে নিয়া তার সামনে দাঁড়াইতে হইব। তার সমস্ত শক্তি দিয়া সে তোমারে আটকানোর চেষ্টা করব, ভয় দেখাইব, তোমার শরীর দখল করতে চাইব। কিন্তু তুমি যদি মনটারে স্থির রাইখা তার চোখের দিকে তাকাইয়া মায়ের নাম জপ করতে পারো, আর ওই মলটা দিয়া হাওরের জলে একটা গন্ডি কাটতে পারো, তাহলে
তাহলে কি হবে? তাহলে ওই গণ্ডির জল শুদ্ধ হইয়া যাইব। সেই শুদ্ধ জলেই অলকার বাঁধন কাইটটা দিব। আর অলকা যখন মুক্ত হইব, তখন তার সতীত্বের শক্তি আর ওই মলের দৈব শক্তি মিল্লা রুদ্রপ্রতাপের অসম্পূর্ণ আত্মারে চিরকালের জন্য বস্ত্রী কইরা দিব। আমারে মুক্তি দিয়া যাইও দাদা বাবু। আমি জনম বইরা ওই পিশাচের সঙ্গ দিছি। আমার আর বাঁচার স্বাদ নাই। আমারে মুক্তি দাও। আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে এলাম। আমার কাছে এখন পথ পরিষ্কার। আমি জানি আমাকে কি করতে হবে। কৌশিকী অমাবস্যার দিন আমি সকাল থেকে উপোস করে রইলাম। রূপোর মলটা নিয়ে মা চণ্ডীর থানে গিয়ে মায়ের চরণে রেখে এলাম। সারা দিন ধরে চলল আমার মানসিক প্রস্তুতি। এ লড়াই এখন শুধু আমার একার নয়, এ লড়াই এক অতৃপ্ত আত্মার মুক্তির লড়াই। রাত নামতেই আমি মলটা নিয়ে হাওড়ের দিকে রওনা দিলাম। চারিদিকে আজ যেন শ্মশানের নীরবতা। কান্নার আওয়াজটা আজ আর শোনা যাচ্ছে না, যেন ঝড় ওঠার আগের মুহূর্ত। আমি হাওড়ের ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখানে প্রথম মলটা খুঁজে পেয়েছিলাম। তারপর চোখ বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করতে লাগলাম। রাতে যখন গভীর হলো, আমার সামনে সেই জমাট বাঁধা অন্ধকার থেকে রুদ্রপ্রতাপের ছায়া মূর্তি বেরিয়ে এলো। আজ সে আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, অনেক অনেক বেশি স্পষ্ট। এসেছিস তাহলে? ছোকরা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই বলে এসে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চোখ খুললাম। আমার মনে কোনো ভয় ছিল না। আমি তার জ্বলন্ত চোখের দিকে সরাসরি তাকিয়ে রইলাম। হাতে আমার সেই শুদ্ধ করা রূপোর মল। রুদ্রপ্রতাপ আমার খুব কাছে এসে পড়ল। সে তার ছায়াময় হাত দিয়ে আমার গলাটা চেপে ধরার চেষ্টা করল, কিন্তু মলের দৈব শক্তির জন্য সে আমার শরীর স্পর্শ করতে পারছিল না। সে যন্ত্রণায় আক্রোশে গর্জন করতে লাগলো। আমি তখন আমার সমস্ত মানসিক শক্তি একত্রিত করে মায়ের নাম জপ করতে করতে সেই রূপোর মলটা দিয়ে আমার চারপাশে হাওড়ের জলে একটা গণ্ডি কাটতে শুরু করলাম। আর সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। যে মুহূর্তে মলের ডগা জলের মধ্যে গণ্ডি আঁকলো, সেই মুহূর্তে হাওড়ের কালো জল থেকে এক তীব্র নীল আলো বেরিয়ে আসতে লাগলো। রুদ্রপ্রতাপ সেই আলোর তাপে ছিটকে পিছিয়ে গেল। না না, আমি দেখলাম হাওড়ের মাঝখানে অলকার ছায়া মূর্তি ভেসে উঠেছে। তার হাতের পায়ের অলৌকিক শেকলগুলো সেই নীল আলোয় গলে যাচ্ছে। সে ধীরে ধীরে জলের ওপরে উঠে দাঁড়ালো। তার মুখে আর যন্ত্রণা নেই, কান্না নেই, আছে এক শান্ত সৌম্য কিন্তু অগ্নিময় রূপ। তার চোখ দুটোয় এতদিনের জমানো ঘৃণা আর সতীত্বের আগুন দাউ দাউ করে জ্বলছে। সে একবার আমার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো, যেন আমার নিঃস্বার্থ সাহসের জন্য ধন্যবাদ জানালো। তারপর তার দৃষ্টি স্থির হলো রুদ্র প্রতাপের উপর। না না অলকা, তুই মুক্ত হতে পারিস না। আমি তোকে অপতন্ত্রের বাঁধনে বেঁধেছিলাম।
আমি তোর প্রভু। এইবার অলোকা কথা বলল। তার কণ্ঠস্বর আর সেই বুক ফাটা কান্নার মতন দুর্বল নয়। তার গলা থেকে বেরিয়ে এলো এক শান্ত, শীতল কিন্তু ইস্পাতের মতন কঠিন স্বর, যা গোটা জঙ্গলকে কাঁপিয়ে দিল। 40টা বছর রুদ্রপ্রতাপ, 40টা বছর ধরে তুমি আমার আত্মাকে এই কালো জলে বেঁধে রেখেছিলে। আমার কান্নাকে তোমার শিকড় ধরার টোপ বানিয়েছিলে। কি ভেবেছিলে তোমার অপতন্ত্রের শক্তি শেষ কথা? ভেবেছিলে একজন সতীর অভিশাপ কোনোদিনও ফলবে না। আমি আমি তোকে রানীর হালে রাখতে চাইছিলাম। তুই তুই আমার কথা শুনিসনি। রানী? আমার স্বামীকে হত্যা করে আমার সম্মান লুট করতে চেয়ে আমাকে রানী বানাতে চেয়েছিলে তুমি? তুমি মানুষ নও রুদ্রপ্রতাপ, তুমি একটা কীট। যে কীট নিজের ভাইয়ের রক্তে হোলি খেলে, যে কীট এক নারীর আর্তনাদকে নিজের শিকার ধরার অস্ত্র বানায়। অলোকা এক পা করে জলের উপর দিয়ে রুদ্রপ্রতাপের দিকে এগিয়ে যেতে লাগলো। তার প্রতিটা পদক্ষেপে হাওরের জল থেকে নীল আলোর ছটা ঠিকরে পড়ছিল। তোমার পাপের সাম্রাজ্য আজ থেকে শেষ। যে হাওরের জলে তুমি আমার মুক্তি কেড়ে নিয়েছিলে, আজ সেই হাওরের জলেই তোমার নরকের দ্বার হবে। আমার স্বামীর হত্যার, আমার অপমানের আর আমার 40 বছরের কান্নার প্রতিটা ফোঁটার হিসেব আজ তুমি দেবে। এই বলে অলোকা তার হাতটা বাড়ালো। আমার হাতে ধরে থাকা সেই রূপোর মলটা যেন জীবন্ত হয়ে উঠল। সেটা শূন্যে ভেসে উঠে অলোকার হাতে চলে গেল। মলটা তার হাতে আসতেই তার দেবী প্রতিমার মতন রূপ আরো 1000 গুণ উজ্জ্বল হয়ে উঠল। রুদ্রপ্রতাপ ভয়ে চিৎকার করে মিলিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অলোকার মুক্ত আত্মা আর মলের দৈব শক্তি তাকে সেই সুযোগ দিল না। অলোকা সেই মলটা উঁচিয়ে ধরে চিৎকার করে উঠল, এই তোমার শেষ রুদ্রপ্রতাপ। তারপর সে মলটা দিয়ে রুদ্রপ্রতাপের ছায়া মূর্তির বুকে আঘাত করল। একটা তীব্র বিস্ফোরণের মতন শব্দ হলো। নীল আলোটা একটা ঘূর্ণির মতন রুদ্রপ্রতাপের পিশাচ শরীরটাকে শুষে নিতে লাগলো। রুদ্রপ্রতাপের মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ। তার জ্বলন্ত চোখ দুটোই ফুটে উঠল অনন্ত যন্ত্রণা আর বিস্ময়। সে যেন হাওয়ার মধ্যে বিন্দু বিন্দু করে মিলিয়ে গেল চিরকালের জন্য। কিছুক্ষণের মধ্যেই সব শান্ত হয়ে গেল। পূব আকাশে ভোরের আলো ফুটছে। হাওরের জল এখন শান্ত, নির্মল। অলোকার মূর্তি আর নেই, সে মুক্তি পেয়েছে। আমি যখন বাংলোয় ফিরে এলাম তখন সকাল হয়ে গিয়েছে। হরিপদদা আমাকে জানালো জঙ্গলের গভীরে পদ্মপিসির কুটিরে আগুন লেগেছিল রাতে। সকালে তার পোড়া দেহটা পাওয়া গেছে। আমি বুঝলাম রুদ্রপ্রতাপের সাথে সাথেই তার পাপের সঙ্গিনীরও বিনাশ হয়েছে। আমি আর তমালগড়ে বেশি দিন থাকিনি। বদলির আবেদন করেছিলাম। যাওয়ার আগে একবার ভেবেছিলাম এই রূপোর মলটা হাওরের গভীর জলে বিসর্জন দিয়ে আসি। আমার মনে হয়েছিল যার জিনিস তার কাছেই সেটা থাক, কিন্তু মন মানল না। ভাবলাম সব যখন মিটেই গেছে তখন ও জিনিস আমার সঙ্গেই থাক। দাদু চুপ করলেন। তার গল্প শেষ। ঘরের ভেতর তখন ভোরের আলো এসে পড়েছে। হ্যারিকেনটা কখন নিভে গেছে আমরা খেয়ালও করিনি। অরিজিৎ
আমার সেই ঘোরতর বাস্তববাদী বন্ধু পাথরের মতন নিশ্চল হয়ে বসে আছে। তার মুখে কোনো কথা নেই। সেও এক দৃষ্টে তাকিয়ে রইল সেই রূপোর মলের দিকে। দাদু উঠে দাঁড়িয়ে সিন্দুকটা বন্ধ করতে করতে বললেন, এখন বুঝলি কেন আমি প্রতি বছর এই দিনটায় সিন্দুকটা খুলি? ওই মলের স্মৃতিটা আমাকে মনে করিয়ে দেয় এই জগতে এমন অনেক কিছু আছে যা আমাদের যুক্তির বাইরে। কিছু লড়াই বন্দুক দিয়ে জেতা যায় না, তার জন্য লাগে বিশ্বাস আর সহানুভূতি। আমরা আর কোনো কথা না বলে দাদুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন ঝলমলে রোদ, একটা নতুন দিনের সূচনা হচ্ছে। কিন্তু আমাদের মনের ভেতর তমালগড়ের সেই অভিশপ্ত কাহিনীটা চিরকালের জন্য আঁকা হয়ে গেল। অরিজিৎ সেদিন প্রথমবার স্বীকার করেছিল, কিছু গল্প হয়তো শুধু গল্প নয়। এতক্ষণ শুনছিলেন পোড়ো হাওড়ের বৃত্তান্ত। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।